করোনায় আরও ৫৪ জনের মৃত্যু। ছয় দফার উপর ভিত্তি করেই মুক্তিযুদ্ধ, প্রধানমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিপীড়ন মামলার বিচার শুরু। অবশেষে কারাগারে স্বাস্থ্যের মাফিয়া আফজাল। আমিরাতে নীতির কারণেই ফিরতে পারছেন না বাংলাদেশিরা। বার্সেলোনা ছাড়তে মেসির চিঠি। এটি নিউজ দেখছেন। ৬টা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি মেহসাবিন মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। শুরুতেই দেশের করোনা পরিস্থিতির খবর জানাবো। করোনায় দেশে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৩ জনই মারা গেছেন ঢাকায়। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে মোট মৃত্যু হল ৪,০৮২ জনের। মঙ্গলবার করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২,৫১৯ জনের। শনাক্তের হার ১৬.৭২%। এ পর্যন্ত মোট শনাক্ত হল ৩,০২,১৪৭ জন। সবশেষ ৩,৪২৭ জনকে নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১,৯০,১৮৩। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২.৯৪%। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৫%। গত ২৪ ঘন্টায় মৃত্যুর মধ্যে পুরুষ ৩৯ জন ও নারী ১৫ জন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের খবর। ইতিহাস আপন গতিতে চলে, তাকে কখনো মুছে ফেলা যায় না। ৬ দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন তিনি। বাঙালির মুক্তির সনদ ৬ দফা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ঐতিহাসিক সেই ৬ দফার উপর অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল গত ৭ জুন, যার আয়োজক ছিল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি। বুধবার কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সেগুনবাগিচার মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনের সেই অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্ভাগ্য এইটুকু যে যেখানে নিজে উপস্থিত থেকে পুরস্কারটা হাতে তুলে দেওয়া বা যেহেতু উপস্থিত থাকতে পারতাম তবে আরও খুশি হতে পারতাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আজকে করোনা ভাইরাস নামে এমন একটা ভাইরাস সারা শুধু বাংলাদেশ না সারা বিশ্বব্যাপী দেখা গিয়েছে যে আমাদের সেখানে স্বাভাবিক জীবনযাত্রাই অনেকটা অস্বাভাবিক হয়ে গেছে। এবং আমাদেরকে জীবন জাতির পিতার জন্মশতবার্ষিকীর ব্যাপক কর্মসূচি আমরা নিয়েছিলাম। সেই কর্মসূচিগুলো আমাদেরকে ডিজিটাল পদ্ধতিতেই করতে হলো শেষ পর্যন্ত, কারণ করোনা ভাইরাসের কারণে কারো জীবনটা ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরা চাইনি। বঙ্গবন্ধুর ৬ দফা খুব কম সময়েই জনপ্রিয়তা পেয়েছিল। অনুষ্ঠানে সেই সময়ের ইতিহাস তুলে ধরেন প্রধানমন্ত্রী। এবং ৬ দফা প্রণয়নটা এটা অনেকভাবে বলতে চাই, কেউ এর পরামর্শ ওর পরামর্শ, কিন্তু আমি নিজে জানি যেটা সম্পূর্ণ তার নিজের চিন্তার ফসল। এটার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং আমাদের বিজয় অর্জন। প্রধানমন্ত্রী বলেন ৭৫-এ সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর পাল্টে দেয়া হয়েছিল ইতিহাস, কিন্তু এখন নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারছে। ৭৫-১৫ আগস্টে পরাজিত শক্তির উত্থান ঘটেছিল, তারা আমাদের বিজয়কে নস্যাৎ করতে চেয়েছিল। যাক, আমি মনে করি আর সেই সুযোগ নেই। ইতিহাস তার আপন গতিতে চলে, ইতিহাসকে কেউ বুঝতে পারে না, সেটা আজকে প্রমাণিত সত্য। আজকে শুধু বাংলাদেশ না, সমগ্র বিশ্বব্যাপী জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের উদ্যোগ নিয়েছিল, এমনকি জাতিসংঘ উদ্যোগ নিয়েছিল। করোনা ভাইরাসের কারণে হয়নি, তবে জাতিসংঘ ইতিমধ্যে একটা স্ট্যাম্প রিলিজ করেছে, আপনারা জানেন। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় করা মামলায় আসামি মজনুর বিরুদ্ধে ভার্চুয়াল আদালতে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে প্রায় 7 মাস পর এই ধর্ষণ মামলার বিচার শুরু হলো। গত 5 জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনাটি সড়ক চলাচলে নারীর নিরাপত্তার বিষয়টি নতুন করে সামনে আনে। সে সময় ফুটপাত ও বাস স্ট্যান্ড এলাকার আশেপাশে বিভিন্ন মাদক স্পট ও অপরাধীদের আস্তানায় সাঁড়াশি অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। র্যাবের অভিযানে 8 জানুয়ারি গ্রেপ্তার হয় মজনু। ভিক্ষুক ও প্রতিবন্ধী নারীরা তার মূল শিকার বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের এই ঘটনার দীর্ঘ 7 মাস পর বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক বেগম মোসাম্মদ কামরুন নাহার ভার্চুয়াল আদালতে মজনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ সময় মজনু কারাগারে ছিলেন। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-এর 1 ধারায় এবং 394 দণ্ডবিধি এবং 411 এই ধারায় তার বিরুদ্ধে চার্জ গঠন করে তাকে পড়িয়ে শোনানো হয়েছে। পরবর্তীতে এই মামলাটি আবার 9/9/2020 সালে আবার ধার্য করা হয়েছে সাক্ষ্য গ্রহণের জন্য। এর আগে 16 আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক বেগম মোসাম্মদ কামরুন নাহার এই চার্জশিট গ্রহণ করেন। তবে 16 জানুয়ারি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ধর্ষণের দায় স্বীকার করা মজনু তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন বিচারকের কাছে। 22 ধারা জবানবন্দি আছে ভিকটিমের নিজের এবং তাকে শনাক্ত করা গেছে এবং ডিএনএ টেস্ট হয়েছিল, সেখানেও এই তার নমুনা তার প্যান্টের সাথে এই ভিকটিমের এবং আসামির যে নমুনা সেটা শনাক্ত করা গেছে, এই মর্মে রিপোর্ট এসছে। এবং ফোর্সফুল যে এটা রেপ করা হয়েছে সে মর্মে ডাক্তার মহোদয় এটা দিয়েছেন, রিপোর্ট দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের এই ঘটনায় বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা নিয়ে হতাশা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ধর্ষক মজনুর বিচার যেন সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করে সে প্রত্যাশা তাদের। এই ধরনের একটি মামলায় যদি সঠিক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে আমরা মনে করব যে সেটা বাংলাদেশে নারী নির্যাতন এবং এই যে ভয়ঙ্করভাবে ধর্ষণ এবং খুন বেড়ে যাওয়া, এগুলোকে সহিংসতা বেড়ে যাওয়া, এগুলোকে কিছুটা হলেও মানুষ এটার এক ধরনের আইনের শাসন আছে বলে মনে করবে। আহমেদ রাব্বি তানিম, ATN নিউজ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরে মাফিয়া খ্যাত অফিস সহকারী আফজাল অবশেষে কারাগারে। খোঁজা হচ্ছে তার স্ত্রী রুবিনাকেও। তাদের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অন্যদিকে জেকেজির ডাক্তার সাবরিনার 2টি জাতীয় পরিচয়পত্র থাকার বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে দুদক। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। স্বাস্থ্য অধিদপ্তরের 4র্থ শ্রেণীর কর্মচারী ছিলেন এই আফজাল হোসেন। তার স্ত্রী রুবিনাও ছিল একই অফিসের 4র্থ শ্রেণীর কর্মচারী। তবে চাকরির বাইরে স্বাস্থ্য অধিদপ্তরের ঠিকাদারও ছিলেন তারা দুজনেই। হাজার কোটি টাকার মালিক হয়েছেন অল্প কদিনেই। 2019 সালের 27 জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক তৌফিকুল ইসলাম। দীর্ঘদিন পালিয়েছিলেন আফজাল। অবশেষে বুধবার হাজির হয়েছিলেন ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েসের আদালতে। দুদকের মামলা জামিন চেয়েছিলেন তিনি। মোহাম্মদ আফজাল হোসেন আজকে তার বিরুদ্ধে এবং তার স্ত্রীর বিরুদ্ধে যে 2টি মামলা হয়েছে সেই মামলায় সে আত্মসমর্পণ করেছে। মাননীয় আদালত উভয় পক্ষের শুনানি শেষে তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করে। এরই মধ্যে দুদক ক্রোক করেছে আফজাল রুবিনার ঢাকা উত্তরার 2টি বহুতল ভবন এবং আরও 3টি প্লট। এর বাইরে ফ্রিজ করা হয়েছে তাদের ব্যাংক হিসাবও। বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে আফজাল রুবিনার। দুদক বলছে খোঁজা হচ্ছে রুবিনাকেও। আইন প্রয়োগকারী সংস্থা এবং দুর্নীতি দমন কমিশন তারা যেহেতু পলাতক আছেন তাদেরকে আদালতে যাতে তারা আত্মসমর্পণ করেন বা তাদেরকে কিভাবে গ্রেফতার করা যায় সেই তৎপরতা অব্যাহত আছে। অন্যদিকে জেকেজির কথিত চেয়ারম্যান ডাক্তার সাবরিনার 2টি সচল জাতীয় পরিচয়পত্র পেয়েছে দুদক। জেকেজির দুর্নীতি অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক সেলিনা আক্তার মনি নির্বাচন কমিশনের কাছে এ নিয়ে চিঠি দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। NID ডিজি আছেন, সেখানে আমরা পাঠিয়ে দিয়েছি ওনার কাছে। আমরা বলেছি যে এটা কিভাবে এই 2টা আইডি কার্ড সচল থাকলো তার ব্যাখ্যা এবং এর সাথে সংশ্লিষ্ট দায়ী কারা তাদেরকে চিহ্নিত করে জানানোর জন্য। যদি পরবর্তীতে প্রমাণিত হয় যে আসলে এখানে জালিয়াতি হয়েছে তখন আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা অন্যান্য আইন অনুযায়ী সেটি তারা পর্যালোচনা করে।
জেকেজির অফিস থেকে জব্দ 15,000-এরও বেশি করোনা টেস্টের ভুয়া রিপোর্টের তথ্য পুলিশের কাছে চেয়েছে দুদক। এখানে কি কি অপরাধ হয়েছে সেটি মতামত দিলে আমরা জানতে পারবো। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। করোনাকালে আরব আমিরাত কর্তৃপক্ষ বারবার ইমিগ্রেশন নীতি পরিবর্তন করায় বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের ভুলের কারণেই আবুধাবি বিমানবন্দর থেকে ফিরতে হয়েছে 112 জনকে। সে দেশে যেতে পারেননি আরও 868 বাংলাদেশি। তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে কাজ করা বাংলাদেশিদের অনেকেই দেশে এসে আর ফিরতে পারেননি করোনার কারণে। করোনা শুরুর আগে যারা দেশে এসেছেন তারা সবাই ফিরতে পারবেন গত 10 আগস্ট। আমিরাত কর্তৃপক্ষ এমনটা জানালেও 3 দিনের মাথায় সে সিদ্ধান্ত বদলে ফেলে। 13ই আগস্ট দেয়া হয় নতুন শর্ত। বিমান সংস্থাসমূহ আবুধাবি ইমিগ্রেশনের হালনাগাদ নীতি সম্পর্কিত স্পষ্ট কোনো তথ্য বা নির্দেশনা পাননি। ক্লিয়ার ইনস্ট্রাকশন ইমিগ্রেশনের কাছ থেকে এয়ারলাইন্সগুলো পায়নি, ইভেন ওই দেশেও পায়নি। আমাদের যে বিমান কাউন্টার আছে, বিমান যে সেলস এজেন্ট ওখানে আছে, তারাও কিন্তু পাননি যে কোনো যে চেঞ্জ আসতেছে। আমাদের এমবিসি পায়নি, এরাও পায়নি। আবুধাবি ইমিগ্রেশনের এই জটিলতার পাশাপাশি বিমান বাংলাদেশেরও কিছুটা গাফিলতি ছিল বলে জানানো হয়েছে প্রতিবেদনে। এখানে বিমানের পক্ষ থেকে যখন ভিজিটিতে আসে নাই, তখন তারা ঠিক আছে ট্রাই করে দেখি বিজি না দিয়ে শুধু বিজি দিচ্ছিল। বিজি দেওয়াতে অনেকের বোর্ডিং পাস চলে আসে। আসলে বিজিটা কিন্তু বুলগেরিয়া, বাংলাদেশ না। বাট এই ভুলটা ম্যানুয়ালি হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি ওয়ান স্টপ অনলাইন পোর্টাল তৈরি সহ 6 দফার সুপারিশ করেছে তদন্ত কমিটি। এখানে প্রথম বললাম 112 জনের কথা, যারা নাকি ফিরে চলে আসছে। 868 জন যাত্রী তারা কিন্তু বিমানবন্দর থেকে এসে ফেরত যেতে হয়েছে, কারণ তাদের সিস্টেমের কারণে তারা বোর্ডিং পাসই পাননি। তাদের জন্য কমিটি এটা রিকমেন্ড করেছে সরকারিভাবে তাদের কোভিড টেস্ট, ভিসার মেয়াদ বৃদ্ধিকরণের যথাযথ উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। আমিরাতে নতুন করে যাওয়ার জন্য বিমান এই মুহূর্তে নতুন টিকিট না দিলেও আইসিএ সনদ নিয়ে এয়ার আরাবিয়াতে যেতে পারবেন আমিরাতে ফিরতে চাওয়া বাংলাদেশিরা। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। রাজনৈতিক দল নিবন্ধন আইন 2020-এর খসড়ায় অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। তবে আগামী সপ্তাহে আবারও বসবে নির্বাচন কমিশন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির 70তম সভা শেষে একথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর। বলেন, 41টি রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে তৈরি হয়েছে আইনের খসড়া। এদিকে প্রস্তাবিত রাজনৈতিক দলের নিবন্ধন আইন 2020 নিয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তারা এটি আরপিও অন্তর্ভুক্ত করেছিলেন। বর্তমান কমিশন মনে করেন যে এই রাজনৈতিক দলের আইনটি আলাদা করে করা প্রয়োজন এবং সরকারের যে একটা সিদ্ধান্ত আছে যে প্রত্যেকটি আইনকে বাংলায় অনুবাদ করা, 72 সনের যে আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে 2008-এ, এটা থেকে এটা বের করে এনে আলাদাভাবে একটি স্বতন্ত্র আইন করা উচিত। বাংলাদেশ নির্বাচন কমিশন বিভিন্ন আর্টিকেল কর্তন করে রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন 2020 প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমি এই সিদ্ধান্তের সম্পূর্ণ বিরোধিতা করি। রোহিঙ্গা প্রসঙ্গ। রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ মিয়ানমারের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অকেজো হয়ে আছে প্রায় 1 বছর ধরে। মূলত 3 অজুহাতে প্রত্যাবাসন প্রক্রিয়া ঝুলিয়ে রেখেছে মিয়ানমার। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নভেম্বর মাস পর্যন্ত এই অচলাবস্থা কাটানো কঠিন। নভেম্বরের 8 তারিখে মিয়ানমারের সাধারণ নির্বাচন। এই নির্বাচনের আগে দেশটির রাজনৈতিক দলগুলো বা সামরিক বাহিনী সবার প্রকাশ্য অবস্থানই রোহিঙ্গাদের বিপক্ষে। এখনো সেখানে ভোটিং সিম্প্যাথি রোহিঙ্গা বিরোধিতায়। তারা বরঞ্চ যে রোহিঙ্গা বিরোধী যদি সেন্টিমেন্টস তারা আরো করতে পারে, উস্কিয়ে দিতে পারে, তাতে করেই হয়তো ভোট আরো বেশি পাওয়া যেতে পারে। সরাসরি নির্বাচনের কথা না বললেও রোহিঙ্গা প্রত্যাবাসন ঝুলিয়ে রাখার পেছনে করোনাকে সামনে আনছে মিয়ানমার। কোভিডের সময় আমরা দেখেছি তাদের মধ্যে এক ধরনের অনীহা কাজ করেছে, যদিও অফিসিয়ালি তারা বলছে তাদের দেশে কোভিড এফেক্টেড অনেক কম আছে।
রাখাইন রাজ্যে গত কয়েক মাস ধরে সহিংসতা চলছে আরাকান আর্মি এবং দেশটির শৃঙ্খলা বাহিনীর মধ্যে। এরকম সহিংসতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে নিরাপত্তাও প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ক্লিয়ারেন্স অপারেশন চলছে, তো এই ক্লিয়ারেন্স অপারেশনে কিন্তু দুই পক্ষেরই হতাহতের খবরও আমরা পাচ্ছি এবং এতে করে কিন্তু অনেক সিভিলিয়ান তারা কোলাটারাল ড্যামেজের শিকার হচ্ছে এবং সেই সিভিলিয়ানদের মধ্যে রোহিঙ্গাও থাকতে পারে। যদিও আরাকান আর্মি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন, অন্য প্রজাতির বা ওদের রাখাইন যারা আছে তাদের একটা ইনসার্জেন্স গ্রুপ। তবে ইলেকশনটা যেহেতু একটা ফাইনিট টাইমের মধ্যে হবে, ইনসার্জেন্সির ওরকম ফাইনিট কোনো টাইম হয়তো করা যায় না, তো সুতরাং ইলেকশনের পরে আমরা আশা করছি যে তাদের সাথে আমাদের যে অফিসিয়াল যোগাযোগ বা JWG যে মেকানিজমটা আছে সেটা আবার আমরা চালু করব। আমরা অবশ্য সবসময়। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। খেলার খবর। ক্লাব ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ছেন। বিশ্বাস করতে কষ্ট হওয়ারই কথা সমর্থকদের। ক্লাব ছাড়ার অনুমতি চেয়ে বার্সেলোনাকে ফ্যাক্সের মাধ্যমে চিঠিও পাঠিয়েছেন মেসি। মহাগুরুত্বপূর্ণ এই ইস্যু নিয়ে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় সভায় বসবেন বার্সা সভাপতি সহ ক্লাবের পরিচালকরা। আর পেরে উঠছেন না মেসি, প্রতিপক্ষকে ভয় ধরানো এলএম10 নিজেই হাঁপিয়ে উঠেছেন। ভালো লাগা, ভালোবাসার ক্লাব বার্সেলোনায় আর থাকতে চান না, যেতে চাইছেন নতুন ঠিকানায়। ছিন্ন করতে চলেছেন 2 দশকের সম্পর্ক। মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তি 2021 সাল পর্যন্ত, কিন্তু তার চুক্তিতে একটি শর্ত রয়েছে। 2020 মৌসুম শেষে মেসি যদি চান ক্লাব ছাড়তে, তবে বার্সেলোনা তাকে কোনো শর্ত ছাড়াই ক্লাব ছাড়তে দেবে। মেসিকে চলতি মৌসুমে কিনতে হলে তার জন্য 700 মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ দিতে হবে আগ্রহী ক্লাবকে। তবে বার্সার সঙ্গে সমঝোতায় চুক্তি বাতিল হলে মেসি ফ্রি এজেন্ট হয়ে ক্লাব ছাড়তে পারবেন। আর সেটা হলে মেসিকে নিতে আগ্রহী রয়েছে ম্যানচেস্টার সিটি, ইউনাইটেড, পিএসজি ও ইন্টার মিলানের মতো ক্লাবগুলো। এতে গেল মেসির ট্রান্সফার প্রক্রিয়া। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, কেন ক্লাব ছাড়তে বাধ্য হচ্ছেন মেসি? জনপ্রিয় বেশ কয়েকটি গণমাধ্যম বলছে, করোনার কারণে বড় রকম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের ভরাডুবিতে ক্লাব সেই আর্থিক ক্ষতি পুষিয়ে উঠতে ব্যর্থ হয়েছে। এসব ক্ষতি কাটিয়ে উঠতেই মেসিকে বিক্রি করতে চায় বার্সা। ক্লাব প্রেসিডেন্ট মারিয়া বার্তামেও চাইছেন বয়স্কদের ছেটে ফেলে নতুন দল তৈরি করতে। সেখানে মেসিকেও রেখেছেন তিনি। এমন পরিস্থিতির কারণে বার্তামেও ও মেসির সম্পর্ক আরো অবনতি হয়েছে। মেসির প্রস্থান চান ক্লাবের বেশ কয়েকজন পরিচালকও। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পর থেকে বোর্ডের সঙ্গে মেসির বনিবনা হচ্ছে না। তাছাড়া বার্তামেওয়ের পক্ষ নিয়ে বেশ কয়েকটি কাতালান প্রচার মাধ্যম শিরোনাম করেছে, বার্সেলোনার সাম্প্রতিক ব্যর্থতার জন্য মেসির আচরণগত সমস্যাই দায়ী। তাছাড়া প্রিয় সতীর্থ সুয়ারেজকেও নতুন ঠিকানা খুঁজতে বলেছেন বার্সার নতুন কোচ। এ পরিস্থিতিতে বার্সার পক্ষ থেকে সিদ্ধান্ত আসার আগেই নিজে ক্লাব ছাড়ার কথা মনে করছেন মেসি। পাশাপাশি বার্সায় নিজের ভবিষ্যৎ অনিশ্চিত দেখছেন ফুটবলের এই যুবরাজ। 2004 মৌসুমে বার্সেলোনার হয়ে খেলা শুরু করেন মেসি। এই সময় তিনি ক্লাবের হয়ে 10টি লিগ শিরোপা ও 4টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, আর ব্যালন ডি'র জেতেন 6 বার। মেসির বার্সেলোনা ছাড়ার গুঞ্জন এর আগেও অনেকবার হয়েছে, কিন্তু এবারের অবস্থাটা একেবারেই অন্যরকম। তাই সত্যি সত্যিই বার্সেলোনার সাবেক হতে চলেছেন মেসি। খায়রুজ্জামান, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। 6টা নিউজ আওয়ারের সময় হলো 32টি বিরতি নেওয়ার। বিরতির পর যা থাকছে। আবারও অস্থির কুষ্টিয়ার চালের মোকাম, প্রভাব খুচরা বাজারেও। করোনায় আরও 54 জনের মৃত্যু। ছয় দফার উপর ভিত্তি করে মুক্তিযুদ্ধ, প্রধানমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলার বিচার শুরু। অবশেষে কারাগারে স্বাস্থ্যের মাফিয়া আফজাল। আমিরাতের নীতির কারণে ফিরতে পারছেন না বাংলাদেশিরা।
বার্সেলোনা ছাড়তে মেসির চিঠি। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি ৬টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যাচ্ছে অন্যান্য খবরে। সবাইকে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকালে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির গুম বিচার বহির্ভূত হত্যার শিকার নেতা কর্মীদের ৪০টি পরিবারকে সহযোগিতা দেওয়া হয়। এ সময় মির্জা ফখরুল বলেন, এখন বাংলাদেশের লড়াইটা অধিকার ফিরিয়ে আনার, স্বাধীনতা ও অস্তিত্ব রক্ষার। মানুষের কাছেই আমাদেরকে যেতে হবে, তাদেরকে জাগিয়ে দিতে, ইনশাআল্লাহ বিজয় আমাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ পররাষ্ট্রনীতিতেই রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব হবে বলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি জানান, রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো নিয়ে বিএনপিকে রাজনীতির কোনো সুযোগ দেয়া হবে না। আর নতজানু পররাষ্ট্রনীতি জানেন না বলেই শেখ হাসিনা এখন কেবল দেশ নয়, আন্তর্জাতিক রাজনৈতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ। ৭৫-এর ১৫ই আগস্টের ঘটনায় জিয়াউর রহমান সহ জড়িতদের তথ্য প্রমাণে এবং জনগণকে সত্য জানাতে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিশন গঠনের আহ্বানও জানান তিনি। যে নতজানু পররাষ্ট্রনীতির কারণে রোহিঙ্গাদের ফেরত পাঠানো যায়নি, তারা আহাম্মকের স্বর্গে বাস করছে। মির্জা ফখরুল সাহেব, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নতজানু পররাষ্ট্রনীতি মানে না বলেই বিশ্বে আজকে শেখ হাসিনা আজ বাংলাদেশের নেতা নয়, বিশ্ব নেতায় পরিণত হয়েছে। কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস সহ ২৩ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা হয়েছে। দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন টেকনাফের বাসিন্দা নুরুল হোসেন। মামলায় এসআই দীপক বিশ্বাসকে প্রধান এবং ওসি প্রদীপকে ২ নম্বর আসামি করা হয়েছে। ২৩ জন আসামির মধ্যে ১৭ জন পুলিশ সদস্য এবং ৬ জন গ্রাম পুলিশ। মামলাটির শুনানি শেষে ওই ঘটনায় অন্য কোনো হত্যা মামলা দায়ের হয়েছে কিনা এবং কোনো ময়নাতদন্তের রিপোর্ট আছে কিনা জানাতে টেকনাফ থানার ওসিকে নির্দেশ দেন আদালত। মামলার বাদী মৌলভীবাজারের বাসিন্দা নুরুল হোসেন জানিয়েছেন, ২০১৯ সালের ৩১ মার্চ রাতে টেকনাফের নীলা এলাকায় তার ভাই মাহমুদুর রহমানকে গুলি করে হত্যা করে আসামিরা। ফেসবুকে নারীদের সঙ্গে বন্ধুত্ব করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া একটি চক্রের ৪ বিদেশি সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। তারা নাইজেরিয়া ও ঘানার নাগরিক। সিশম, মরম মোহাম্মদ, মরিসান ও অ্যান্থনি নামের এ ৪ প্রতারক বিভিন্ন নারীর সঙ্গে বন্ধুত্ব করে এরই মধ্যে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এমনই এক ভুক্তভোগী ৫৫,০০০ টাকা গচ্চা দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করেন। এর ভিত্তিতে গ্রেফতার হয় ৪ প্রতারক। তাদের কাছ থেকে ৬টি ল্যাপটপ, ৬টি মোবাইল এবং বেশ কয়েকটি সিম জব্দ করা হয়েছে। তাদের বাংলাদেশি সহযোগীদেরও আইনের আওতায় আনার কথা জানিয়েছে সিআইডি। বিদেশ থেকে দামি গিফট পাঠিয়েছে এমন কথা বলে কাস্টমস খরচ বাবদ নারীদের কাছ থেকে টাকা আদায় করত এই চক্র। জামালপুরের মাদারগঞ্জে একটি বাড়ি থেকে মা ও ছেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী ও তার প্রেমিকাকে আটক করেছে পুলিশ। সকালে মাদারগঞ্জের গুনারিতলা ইউনিয়নের চর গোপালপুর গ্রামের বাড়ি থেকে মা ও ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়। মাদারগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহতরা হলো কাঠ ব্যবসায়ী হারুনের স্ত্রী মুসলিমা আক্তার শিখা ও ৪ বছর বয়সী ছেলে। তাদের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য হারুন ও প্রেমিকাকে আটক করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পিরোজপুরে ফুটবল খেলা নিয়ে মারামারিতে প্রাণ হারিয়েছে আব্দুল রাজ্জাক মাঝি নামে এক স্কুল ছাত্র। নিহতের মামা ইলিয়াস মাঝি জানান, সকালে রাজ্জাক ফুটবল খেলার জন্য দক্ষিণ রাজারকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যায়। সেখানে খেলা নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে সহপাঠী মেহেদি হাওলাদার রাজ্জাককে ঘুষি মারে। রাজ্জাক মাটিতে পড়ে গেলে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যান্য সংবাদ, চুয়াডাঙ্গায় বাবুর্চির সহকারী 2 বোনকে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। বিয়েবাড়িতে রান্নার কথা বলে তাদের ডেকে নিয়ে ধর্ষণ করা হয়। সোমবার রাতে চুয়াডাঙ্গার দর্শনা থানার বোয়ালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। মঙ্গলবার ধর্ষণের শিকার ওই 2 নারী 5 জনকে আসামি করে দর্শনা থানায় মামলা করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সুমন বিশ্বাস নামে একজনকে আটক করেছে। ধর্ষণের শিকার 2 জনই পুলিশ হেফাজতে আছেন। আজ তাদের ডাক্তারি পরীক্ষা করা হবে। গত সোমবার বোয়ালিয়া গ্রামের সুমন বিশ্বাস বিয়ে বাড়িতে রান্নার কথা বলে 2 নারীকে ডেকে নিয়ে যায়। পরে তাদেরকে নিয়ে যাওয়া হয় মামলার অন্যতম অভিযুক্ত মিলনের বাড়িতে। সেখানে 5 জন তাকে ধর্ষণ করে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। আবারও অস্থির কুষ্টিয়ার চালের বাজার। দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে বেড়েছে ধান চালের দাম। তার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কয়েকদিনের ব্যবধানে কুষ্টিয়ার বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা। দফায় দফায় চালের দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। প্রতিনিয়তই যদি চাউলের দাম বাড়তে থাকে তাহলে সাধারণ মানুষের জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে। আগে ছিল তখন 1200 টাকা, 1250, এখন 1300 টাকা নিচ্ছে। পার কেজিতে 2-3 টাকা করে বেশি। এখন মানুষের আয়ের সাথে দামের মিল পড়ছে না। তবে বিক্রেতারা বলছেন মোকাম থেকে বেশি দামে চাল কিনতে হচ্ছে বলেই তাদেরও বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে। মিলাররা ওনারা বলছে ধানের দাম যদি আরো বাড়ে তাহলে চালের দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। দুর্যোগের কারণে বাংলাদেশে অনেক ধান নষ্ট হয়ে গেছে, সাপ্লাই যোগানের উপর যেহেতু নির্ভর করে এইভাবেই দামটা বেড়ে গেছে। চালের দাম বাড়ার বিষয়ে চালকল মালিকরা বরাবরের মতোই দুষলেন ধানের দাম বাড়াকে। সামনে আমানতি আসবে আর 3 মাস পরে, এখন সব লাগানো হয়ে গেছে, অনেক ধান থোড় হয়ে গেছে, 2 মাস 2.5 মাস ম্যাক্সিমাম 3 মাস, কিছু কাটারিয়ে উঠবে। সেই ক্ষেত্রে বাজার যে ওই একেবারে বৈশাখ মাস ওঠা পর্যন্ত যে বাজার আহামরি হয়ে যাবে এটাও চিন্তা করা ঠিক না। কুষ্টিয়ায় 33টি বৃহৎ অ্যাগ্রো অটো রাইস মিল সহ ছোট বড় রাইস মিল প্রায় 600। পাশাপাশি ধান সিদ্ধ ও শুকানোর চাতাল রয়েছে 2000-এরও বেশি। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। ঝিনাইদহের কালীগঞ্জে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ড্রাগন ফলের চাষ। বিদেশি ফল ড্রাগন চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। ঝিনাইদহের মাটি ও আবহাওয়া ড্রাগন ফল চাষের উপযোগী। তাছাড়া অন্য ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে বাণিজ্যিকভাবে বিদেশি এ ফলটির আবাদ করছেন চাষিরা। জেলার 12 হেক্টরেরও বেশি জমিতে ড্রাগন ফলের আবাদ হয়েছে। বিক্রি করে লাভবানও হচ্ছেন চাষিরা। প্রতি কেজি ড্রাগন ফলের মূল্য 200 থেকে 300 টাকা। অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফলের চাষ বাড়াতে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমার খেজুর আছে, শরীফা আছে, অ্যাভোকাডো আছে, পেয়ারা আছে, বিভিন্ন প্রজাতির আম আছে। তা আমি সব থেকে দেখছি এখন ড্রাগনটা আর কি সব থেকে লাভজনক। পরিচর্যা ঠিকমতো করতে পারলে প্রথম বছর থেকেই মোটামুটি ড্রাগনে ফল পাওয়া সম্ভব। এখন পর্যন্ত 12 হেক্টর জমিতে যে পরিমাণ ড্রাগন আছে তাতে দেখা যায় যে এক বছরে প্রায় 3.5 থেকে 4 কোটি টাকার ড্রাগন ফল বিক্রি হচ্ছে। আবারও সময় হলো বাজেট বিরতি নেয়ার। বিরতির পর যা থাকছে।
হাই পারফরম্যান্স কোচ ইংল্যান্ডের টবি ব্র্যাডফোর্ড। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি ৬টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালোবেসে কতজন কত কিছুই না করেন, এক গাছপ্রেমীও তেমনই লোকালয়ে ফিরিয়ে এনেছেন বন। শুধু সবুজের সমারোহী নয়, রোপণ করেছেন দুর্লভ গাছপালাও। মাহবুব ইসলাম পলাশের সেই সৃষ্টির খবর জানাচ্ছেন সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসান। গাছের এই অরণ্য আপনা আপনি নয়, মাহবুব ইসলাম পলাশের সৃষ্টি। ছোটবেলা থেকেই গাছ পাগল মানুষটি টিফিনের টাকা বাঁচিয়ে গাছ কিনে বাড়ির আশপাশে লাগাতেন। সেই ইচ্ছের পূর্ণতা এভাবেই। নিজ বাড়ির প্রায় 5.5 বিঘা জমি সবুজে একাকার। সুন্দরবনের সুন্দরী, বাঁশপাতা, চন্দন, গোলপাতা, সিঁদুর, রাতা, গন্ধগজারি সহ প্রায় 300 প্রজাতির 5000 গাছ পলাশের বাগানে। এখানে আছে বিলুপ্ত হয়ে যাওয়া 43টি প্রজাতির গাছও। ভবিষ্যৎ প্রজন্ম যেন গাছ সম্পর্কে জানতে পারে এবং চিনতে পারে, কারণ এক সময় হয়তো এরা গুগলেই খুঁজে পাবে যে এই গাছটা আছে, কিন্তু লোকালয়ে পাবে না। কিন্তু আমি চাই যে শুধু গুগলেই নয়, ওনারা যেন বাস্তবে দেখতে পায় যে এখানে এই গাছগুলো আছে। সিরাজগঞ্জের কামারখন্দের ভদ্রঘাট শেখপাড়া গ্রামের মাহবুব ইসলাম পলাশ একজন ব্যাংক কর্মকর্তা, কিন্তু এলাকায় তার পরিচিতি গাছের ডাক্তার হিসেবে। বান্দরহোলা, চাপালিশ এবং চিত্রাশি, এবং এর কাঠ অনেক মূল্যবান। কেউ যদি এই পরিবেশের ভারসাম্যটাকে রক্ষা করতে চায়, তাহলে এই 3টা গাছ ইউক্যালিপটাসের বিকল্প হিসেবে কেউ লাগাতে পারে। প্রতিদিনই কেউ না কেউ গাছের জন্য এখানে আসেন। গাছ উপহার পেয়ে খুশি হন। গাছের প্রতি পলাশের ভালোবাসায় গর্বিত তার মা, মুগ্ধ সবাই। আমার ছেলে অনেক গাছ ভালোবাসে, আমি কোনোদিন তাকে বাধা দিইনি। আমি যতদিন বেঁচে থাকি ততদিন আমি এই গাছের পাশে থাকবো। পলাশ ভাইয়ের এই বিরল সংগ্রহশালার জন্য আসলে আমাদের এই বাজার ভদ্রঘাট শেখপাড়া এখন অনেক পরিচিত হয়েছে। প্রত্যেকটি মানুষের দেহে অক্সিজেনের দরকার, সেটি আমরা যদি আমার নিজ নিজ বাড়িতে সেটির ফ্যাক্টরি গড়ে তুলি, তাহলে কিন্তু আমরা সুস্থ সবলভাবে বেঁচে থাকবো। গাছ সংগ্রহের পাশাপাশি সামাজিক বনায়ন এবং পরিবেশ রক্ষায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিগত উদ্যোক্তাকে বিনামূল্যে চারা দিয়ে থাকেন পলাশ। তার ইচ্ছা ভবিষ্যতে একটি গবেষণাগার এবং কৃষি জাদুঘর গড়ে তোলা। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। জানাবো দেশের বাইরের খবর। আফগানিস্তানে বন্যায় অন্তত 66 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 90 জন। গৃহহীন হয়ে পড়েছেন 1.5 লাখ মানুষ। কাপিসা, পানশির ও পাকতিয়া প্রদেশে বন্যার পানিতে ভেসে গেছে বহু কাঁচা ঘর ও গৃহপালিত পশু। নুরিস্তানে কয়েক হাজার বিঘা জমির ফসল নষ্ট হয়ে গেছে। বিভিন্ন জায়গায় ভূমিধস হয়েছে। কাদাপানির নিচে কেউ নিখোঁজ রয়েছেন কিনা তার সন্ধানে কাজ করছে দুর্যোগ মোকাবেলা কমিটি। আফগানিস্তানে গত কয়েকদিন ধরে ব্যাপক বৃষ্টিপাত থেকে বন্যার সৃষ্টি হয়েছে। এতে গুরুত্বপূর্ণ অনেক সড়ক তলিয়ে যাওয়ায় পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বন্যায় আটকে পড়াদের সহায়তা করতে হেলিকপ্টার থেকে সহযোগিতা দেওয়া হচ্ছে। সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। খেলার খবর। বাংলাদেশ ক্রিকেটের হাই পারফরম্যান্স ইউনিটের কোচ হয়ে আসছেন ইংল্যান্ডের টবি ব্র্যাডফোর্ড। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টবি ব্র্যাডফোর্ডের সঙ্গে 1 বছরের জন্য চুক্তি হয়েছে বিসিবির। আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরের জন্য অনুশীলন ক্যাম্প শুরু হওয়ার আগে দায়িত্ব বুঝে নেবেন ব্র্যাডফোর্ড। ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হয়নি তার, কিন্তু দেশটির ঘরোয়া ক্রিকেটে মিডলসেক্স ও সাসেক্সের হয়ে খেলেছেন। কোচিং ক্যারিয়ারে মিডলসেক্সের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন ব্র্যাডফোর্ড। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের সহকারী ব্যাটিং কোচ হিসেবে 6 বছর দায়িত্বে ছিলেন এই ইংলিশ ক্রিকেটার। হাই পারফরম্যান্স ইউনিটের দায়িত্ব দেয়ায় বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন ব্র্যাডফোর্ড।
শেষ করব ৬টা নিউজ আওয়ার, তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। করোনায় আরও ৫৪ জনের মৃত্যু। ছয় দফার উপর ভিত্তি করেই মুক্তিযুদ্ধ, প্রধানমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলার বিচার শুরু। অবশেষে কারাগারে স্বাস্থ্যের মাফিয়া আফজাল। আমিরাতে নীতির কারণেই ফিরতে পারছেন না বাংলাদেশিরা। বার্সেলোনা ছাড়তে মেসির চিঠি। আবারও অস্থির কুষ্টিয়ার চালের মোকাম, প্রভাব খুচরা বাজারেও। হাই পারফরমেন্স কোচ ইংল্যান্ডের টবি র্যাডফোর্ড। এই ছিল ৬টা নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজ ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন ST এয়ারটেল স্টার স্পেস এন এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।